ও, তুমি সেক্ষেত্রে নাম সেম দিয়েছো পাসওয়ার্ড আর ডিউটি সেম ফ্রি আইডি দিয়ে মার্কেট আবার ঢোকা অ্যাক্সেস যাবে। চায়না আফটার অ্যান্ড বিয়ন্ড। তো তুমি একটু ভূমিকা করো, এটা ইমরান তুমি একটু ভূমিকা করো। হ্যাঁ স্যার, আমি শুরু করি আর কি। আসলে একটা উদ্দেশ্য এরকম, আমরা গত সপ্তাহখানেক আগে সাধারণ জনগণ জানতে পারে আসলে মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমে একটা খবর আসে এরকম যে চীন আমাদেরকে বাংলাদেশের জন্য শুল্ক ছাড়, প্রায় 97% পণ্যের উপর শুল্ক ছাড় দেওয়া হয়েছে। কিন্তু তখনই আমি এটা যেটা বুঝতে পারলাম, বা আমার যতটুকু জানা ছিল, আমাদের শ্রদ্ধেয় শফিকুল ইসলাম স্যার, আমি যখন বাণিজ্য মন্ত্রণালয়ে পোস্টিং ছিল তখন দেখেছিলাম যে আপটা নেগোসিয়েশনের উপরে বেশ কিছু কাজ করতেছিলেন। এটা মিডিয়াতে অনেকটা অন্যভাবে এসেছে। তো আমার ধারণা হলো যে স্যার যেহেতু নিজে এটার সাথে জড়িত ছিলেন, আমাদেরকে কিছু ধারণা দিবেন আর কি, এই আফটার নেগোসিয়েশন থেকে কিভাবে এই বিষয়গুলো আসলো, এর টেকনিক্যাল দিকগুলো আমাদের সবার জন্য খুব উপকারে আসবে। এই জিনিসগুলো জানা থাকলে সঠিক চিত্রটা আমরা পাবো আমরা। তো আমি ওয়েবিনারে আমরা যারা যুক্ত হয়েছেন আজকে সবাই শফিকুল ইসলাম স্যারকে চিনেন। তারপরে আমি সংক্ষেপে আর একটু বলে রাখি, স্যারকে এই মুহূর্তে আমি বলতে পারি একজন ট্রেড নেগোসিয়েটর। অনেক বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনেক আন্তর্জাতিক এবং আঞ্চলিক যে বাণিজ্য চুক্তি এগুলোতে ভূমিকা রেখেছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা মিউট করে রাখলে স্যারের কথাগুলো শুনতে পারবো আর কি। আর এর মধ্যে যত কোশ্চেন প্রশ্ন আসে, বিভিন্ন মন্তব্য কোশ্চেন, এখানে মেসেজের একটা অপশন আছে জুমে, মেসেজে দিয়ে রাখলে স্যারের জন্য সুবিধা হবে। আমরা আবার সবার কাছ থেকে কিছু সংক্ষিপ্ত মন্তব্য আবার নিব। মূলত আমরা এই চীন যে আমাদেরকে এই সুযোগটা দিয়েছে এবং আপটা নেগোসিয়েশনের আওতায় আমরা কিভাবে পেয়েছি এই বিষয়গুলো স্যারের কাছ থেকে আমরা জানবো। আমি এখানে কিছু জিনিস এখন আপনারা স্ক্রিনে হয়তো দেখতে পাচ্ছেন, কিছু কয়েকটা পত্রিকার কয়েকটা বাংলাদেশের গণমাধ্যমে যেভাবে এসেছে সেই জিনিসগুলো একটা গ্লান্স আমি জাস্ট হেডলাইন গুলো একটু দেখে নিয়ে যাই। চীন শুল্কমুক্ত সুবিধা দিল ৫,১৬১ বাংলাদেশি পণ্যে। এর ভিতরে হয়তো আরো আছে যে মোট ৮,০০০-এর উপরে পণ্য দাঁড়িয়েছে। ৯৭% যেটা ট্যারিফ লাইন। শফিকুল ইসলাম স্যার নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত আমাদেরকে বলবেন, ট্যারিফ লাইন কি জিনিস। আরেকটি পত্রিকায় এসেছে একটা ছবি সহ, চীনে ৫,০০০ পণ্যের ৯৭% শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ। এই খবরগুলো আসলে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য অবশ্যই খুব বড় ধরনের খবর। এখানে বাণিজ্য মন্ত্রণালয়ের ভূমিকা সকলেরই, বাংলাদেশের প্রশাসনের সকল মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা সবারই ভূমিকা ছিল এই সব অর্জনের মধ্যে। তারপরেও কিছু বিষয় কিছুটা প্রশ্নের উদ্রেক করে যে বাণিজ্য মন্ত্রণালয়ের এখানে একটা বড় ধরনের ভূমিকা ছিল। বাণিজ্য মন্ত্রণালয় যারা ট্রেড নেগোসিয়েটর ছিলেন তাদের একটা দীর্ঘদিনের প্রচেষ্টা ছিল। এই বিষয়গুলো আমরা আরো জানবো। আরো একটি পত্রিকা, ইংরেজি পত্রিকা, সবগুলো পত্রিকা এখানে দেয়নি, কিন্তু এটা বড় একটা খবর হিসেবে অধিকাংশ গণমাধ্যমে এবং ইলেকট্রনিক মিডিয়াতে আমরা দেখেছি যে খবরগুলো বেশ গুরুত্বের সাথে এসেছে। আর আজকে এই বিষয়ে আমি শফিকুল ইসলাম স্যারকে অনুরোধ করব এই বিষয়গুলো বিস্তারিত আমাদের সামনে একটু তুলে ধরবেন। স্যারের নিজস্ব অভিজ্ঞতা ছিল এই বিষয়ে কাজ করার, সরাসরি কাজ করেছেন। এখানে আমরা ইতিহাস সম্পর্কে কিছু জানবো, এর ব্যাকগ্রাউন্ড, আপটার আওতায় কিভাবে এটা আসলো, শুরু থেকে শেষ পর্যন্ত স্যার হয়তো যতটুকু জানা আছেন আমাদের বলবেন। এবং এই আপটার মধ্যে যে ট্রেড এন্ড নেগোসিয়েশন প্রক্রিয়া সম্পর্কে আমরা একটু জানতে পারবো। আর এখানে ট্রেড ডিপ্লোমেসি একটা কথা আমাদের অনেকে বলে থাকেন যে ইকোনমিক ডিপ্লোমেসি। তো ইকোনমিক ডিপ্লোমেসি, ট্রেড ডিপ্লোমেসি সম্পর্কে একটু জানবো যে এটা কিভাবে আসলো। আর এই বিষয়টাতে আমরা এখানে যারা উপস্থিত আজকে আছি এবং পরবর্তীতে এটা ভিডিও রেকর্ডিং এর মাধ্যমে অন্যান্যরা যারা দেখতে পারবেন, তাদের এই ধরনের ট্রেডের কিছু টেকনিক্যাল বিষয় আছে। সেনসিটিভ লিস্ট থাকে অনেক সময়, পজিটিভ লিস্ট, নেগেটিভ লিস্ট, বিভিন্ন ভাবে নেগোসিয়েশন গুলো হয়। ট্যারিফ লাইন গুলো কি জিনিস, ট্যারিফ লাইনস গুলো কিভাবে আসে, এবং এর শুধু শুল্ক ছাড়ের পাশাপাশি আরো কিছু বিষয় আছে যেমন রুলস অফ অরিজিন। এই বিষয়গুলো একে একে আমরা স্যারের কাছ থেকে শোনার চেষ্টা করব। আর এরপরে এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতে আর কি কি বিষয় আসতে পারবে সেই বিষয়গুলো আমরা জানবো, যে এভাবে বাণিজ্য সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন বা ট্রেড নেগোসিয়েটর, ভবিষ্যৎ যারা ট্রেড নেগোসিয়েটর হবেন তাদের জন্য হয়তো কিছু
ক্লু এখানে থাকতে পারে যে ভবিষ্যতে আমরা আর কি কি নেগোসিয়েশনে আর কি কিভাবে বাণিজ্য এই শুল্ক ছাড়ের বিষয়টা আমরা নিশ্চিত করতে পারি। আর এই ধরনের কনসেশনের ভবিষ্যৎটা আসলে কি, আমরা ইউটিলাইজেশন কতটুকু করতে পারবো, অর্থাৎ বাংলাদেশের যে রপ্তানি বাণিজ্য চীনে এই মুহূর্তে যে রপ্তানি যদি আমরা ফিগারটা দেখি, ট্যারিফ লাইন হয়তো খুব বেশি না, এ ধরনের একটা সুযোগে হয়তো আরো বেশি পাবো। স্যারের যতটুকু জানা আছে স্যার আমাদের উদ্দেশ্যে এখন এই বিষয়গুলো একে একে একটু উপস্থাপন করবেন বলে আমি আশা করি। ওকে ওকে, ধন্যবাদ। যে তুমি তো আসলে তো অনেক আলোচনার ব্যাপার, 40 মিনিট যে তো আমাদের ফ্রি টাইম, সেটির ভিতরে কতটুকু আমি মানে মোটামুটি প্রিলিমিনারি যাবো, অত ডিটেলে যেতে পারবো না। তার আগে ছোট্ট একটু ভূমিকা করি। ইমরান বলে বলো নাই তুমি, বলে গতকাল আমাকে, গতকালই তো বোধহয়, হ্যাঁ ভাবলাম যে এটা এই এই জিনিসটাও মানে অলরেডি আমি সাবমিট করছি গত শনিবার, সম্ভবত আগামীকাল বা তার দু একদিনের ভিতরে যুগান্তরে এটা প্রকাশ হবে। সেখানে হেডলাইনটা হচ্ছে চীনের শুল্ক ছাড়ের নেপথ্য ইতিহাস। কারণ যে ইতিহাসটা পত্রিকায়, বিভিন্ন পত্রিকা করবে যে ইন্ডিয়া এবং চায়নার যে বর্তমান যে কনফ্লিক্টের প্রেক্ষাপটে চীন হঠাৎ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে চীন থেকে এটা আদায় করে নিয়ে আসছে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সব ভূমিকা আছে, বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো ভূমিকা নাই আর কি। এটা তো মানে টোটাল ডিস্টরশন অফ দি রিয়েলিটি আর কি। অতএব এটা আমি এটা কি ক্লিয়ার করে আমি এই লেখাটা লিখছি, তোমরা দেখো আর কি। যাই হোক, এনিওয়ে এখন আমরা মূল ইসে আসি। সেটা হচ্ছে যে আপটার নাম আগে ছিল, এটা হচ্ছে ওয়ান অফ দি ওল্ডেস্ট রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট আর কি। এটা 1975 সালে আর কি, তখন নাম ছিল ব্যাংকক এগ্রিমেন্ট। হ্যাঁ, তখন অবশ্য চীন ছিল না, থাইল্যান্ড ছিল, ফিলিপাইন ছিল, বাংলাদেশ ইন্ডিয়া প্রথম থেকেই ছিল, বাংলাদেশ ইন্ডিয়া শ্রীলঙ্কা কোরিয়া ছিল, চায়না ছিল না। আর পরবর্তীকালে থাইল্যান্ড এবং ফিলিপিন্স আর কি ওটা রেটিফাই করে নাই আর কি। মানে এখন ব্যাংকক এগ্রিমেন্ট ঠিকই, কিন্তু ব্যাংকক নাই আর কি। পরে হচ্ছে কি এটা ওই চায়না ছাড়াই এটা ব্যাংকক এগ্রিমেন্ট নামে চললো। তারপরে এটা এটা পিটিএ মানে প্রথম থেকে এটা পিটিএ মানে রিজিওনাল আসিয়ান দেশগুলোর ভিতরে পিটিএ মানে এশিয়া প্যাসিফিক দেশগুলোর ভিতরে এটা পিটিএ এগ্রিমেন্ট হিসেবে 1975 সালে নাম ব্যাংকক এগ্রিমেন্ট নাম দিয়ে যাত্রা শুরু হলো। বাংলাদেশ হচ্ছে প্রথম থেকেই আমরা সদস্য আর কি। হ্যাঁ, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। পরবর্তীকালে 2001 সালে এটা যখন চায়না জয়েন করলো, তখন এটা সঙ্গত কারণে এটা নাম চেঞ্জ করা হলো। আর থাইল্যান্ড যেহেতু থাকলো না, রেটিফাই করলো না, তখন নামটা চেঞ্জ হলো। এবং এটা তখন হলো হচ্ছে ব্যাংক এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্ট, আপটা আর কি। হ্যাঁ, আপটা হলো এখন। তারপরে এটা নেগোসিয়েশন শুরু হলো ব্যাংকক এগ্রিমেন্টের ভিত্তিতে। এটা প্রথম রাউন্ড শেষ হলো হচ্ছে 2000, মানে মোটামুটি রিয়েল হচ্ছে প্রথম রাউন্ডে টার্মস এন্ড কন্ডিশন এগুলো ঠিকঠাক করে, দ্বিতীয় রাউন্ডে মোটামুটি 2000 সাল থেকে নেগোসিয়েশন শুরু হলো চায়নার অন্তর্ভুক্তির পর থেকে। এই নেগোসিয়েশন চললো হচ্ছে 2006 পর্যন্ত আর কি। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে থার্ড রাউন্ড নেগোসিয়েশন 2006 শেষ হয়ে গেল আর কি, বুঝছো। এর আগে ছোট ছোট নেগোসিয়েশন, ওটা ডিটেল বললাম না। মূলত রিয়েল নেগোসিয়েশন হয়েছে 2000 সাল থেকে 2006 সাল পর্যন্ত আর কি। হ্যাঁ, এটা থার্ড রাউন্ড নেগোসিয়েশন। পরবর্তীকালে ফোর্থ রাউন্ড নেগোসিয়েশন শুরু হলো। এর আগে একটু বলি যে নেগোসিয়েশন আসলে হচ্ছে কি, যে এটা যেহেতু পিটিএ তে সাধারণত তোমার নেগেটিভ লিস্ট অ্যাপ্রোচ হয় না, পজিটিভ লিস্ট অ্যাপ্রোচ আর কি। পজিটিভ লিস্ট অ্যাপ্রোচ মানে তুমি যে প্রোডাক্টের শুল্ক ছাড় দিবা, সেটা তুমি তোমার সুবিধা মতো মানে দিবা আর কি। হ্যাঁ, যে এই প্রোডাক্ট এইচএস কোড বলে দিবা। আমরা ট্রেড কেডার হিসেবে আমরা সবাই জানি যে এইচএস কোড কি। এটা মোটামুটি 6 ডিজিট, অ্যাটলিস্ট 6 ডিজিট লেভেলে তুমি তোমার প্রোডাক্টটাকে বলবা যে কোনটাতে কত % ছাড় দিচ্ছ আর কি। এটা আপটা এখনো এই পজিটিভ লিস্ট অ্যাপ্রোচের ভিতরে আছে। তারপরে 2006 ফোর্থ রাউন্ড নেগোসিয়েশন শুরু হলো। সেটা অনেক নেগোসিয়েশন শুরু, মানে মোটামুটি অনেক বছর লাগলো। পরে এটা
এটা তোমার, এটা তো হচ্ছে তোমার 2017-তে কমপ্লিট হলো। আমাদের তোফায়েল আহমেদ স্যারকে গেলেন আর কি ব্যাংককে, তখন আমি অলরেডি ওই কমার্স মিনিস্ট্রি জয়েন করছি, আমিও সেখানে ছিলাম। আমরা উইং এ সবাই ছিলাম আর কি। ফোর্থ রাউন্ড নেগোসিয়েশনটা অফিসিয়ালি কনক্লুড করা হলো আর কি। তখন প্রশ্ন হলো যে ইমপ্লিমেন্টেশন আর কি। ইমপ্লিমেন্টেশনের জন্য পরে জুলাই 2017 থেকে মানে টাইমটা ঠিক করা হলো, এবং সিদ্ধান্ত হলো যে এর পরের রাউন্ড নেগোসিয়েশন, ফিফথ রাউন্ড নেগোসিয়েশন, যেটা মোর কম্প্রিহেন্সিভ, যাতে এটা পিটিএ থেকে এফটিএ তে কনভার্ট হয়, রিয়েল বেনিফিট। কারণ জানো, তোমরা জানো যে সাধারণত আমেরিকার যে কোটা কোটা উইথড্র সিস্টেম কোটা, তাই না, এটা এমএফএন কোটা যেটা আর কি, কি হয় প্রথমে হয় কি, মানুষ যখন পজিটিভ লিস্ট অ্যাপ্রোচে প্রথমে ছাড় দেয় হচ্ছে যেগুলোতে কোনো কাজে লাগে না, অপদার্থ, মানে তোমার ইম্পোর্ট হয় না, এক্সপোর্ট হয় না, এইগুলোতে দেয় আর কি, সংখ্যা বাড়ায়, তাই না। কিন্তু শেষের দিকে আমেরিকান এফএমএন কোটাও কিন্তু তাই হয়েছিল আর কি, শেষের দিকে রিয়েল যে প্রোডাক্টটা সেইগুলো শেষের দিকে ছাড় দেয়। তেমনি ভাবে প্রত্যেকটি দেশ পজিটিভ লিস্ট অ্যাপ্রোচে এমন প্রোডাক্ট ঘোষণা করে, বাংলাদেশ সহ, আমরা সহ, যাতে যেটা কোনো কাজে লাগে না আর কি। আমরাও কিন্তু অনেক প্রোডাক্ট সংখ্যা বাড়াই কিন্তু কাজে লাগে না। সেটা ওই থার্ড রাউন্ডে এই অবস্থাটা হয়েছে আর কি। প্রোডাক্ট ছিল প্রায় 4000-এর মতো প্রোডাক্ট লাইন ছিল, কিন্তু সেটা খুব একটা কাজে লাগতো না আর কি। পরে ফোর্থ রাউন্ড নেগোসিয়েশনে মোটামুটি একটা 4000 থেকে প্রায় মানে 10,000 প্রোডাক্ট আর কি, প্রত্যেকটি দেশের আলাদা আলাদা আর কি, সবগুলো যদি তুমি যোগ করো তাহলে 8 ডিজিট লেভেলে এটা 10,000 প্রোডাক্ট কাভারেজ ছিল আর কি। যাই হোক, এটা 1 জুলাই 2017 সাল থেকে এটা ইমপ্লিমেন্টেশন হওয়ার কথা ছিল, কিন্তু কিছু কিছু দেশ, বিশেষত শ্রীলঙ্কা, তাদের ইন্টারনাল প্রসিজার কমপ্লিট করতে পারলো না। আমরা করে ফেলছিলাম, আমাদের ক্যাবিনেটের অ্যাপ্রুভাল বা অন্যান্য সবই মোটামুটি হয়ে গেছিল, কিন্তু ওই শ্রীলঙ্কা এবং পারলো না। তারপরে এটাকে আবার পরবর্তী, ও আচ্ছা, এটাকে বলি যে এটা হচ্ছে যে ওই এই আফটার আওতায় মেন নেগোসিয়েশন করে আছে স্ট্যান্ডিং কমিটি, ঠিক আছে। এক এক দেশে বিমস্টেকে যেমন ট্রেড নেগোসিয়েশন কমিটি, এক এক সাবটাতে যেরকম কমিটি অফ এক্সপার্ট, তোমাদের কিন্তু এইটা বুঝতে হবে। হ্যাঁ, আপনার ক্ষেত্রে আপটা হচ্ছে মানে প্রথম টপ বডি হচ্ছে রিয়াল, হ্যাঁ, মিনিস্টাররা, ট্রেড মিনিস্টাররা, যেখানে মিনিস্টারিয়াল আর কি। এটা প্রতি 4 বছর পর পর হওয়ার কথা, যাই হোক এটা 4 বছর পর পর হয় না। সর্বোচ্চ বডি হচ্ছে ট্রেড মিনিস্টার্স মিটিং আর কি, ঠিক আছে। তারপরে হচ্ছে স্ট্যান্ডিং কমিটি মিটিং আর কি, যেটা সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি এই লেভেলে আর কি, ঠিক আছে। স্ট্যান্ডিং কমিটির মিটিং, তারপরে আছে আবার ইস্যু ভিত্তিক ওয়ার্কিং গ্রুপ আর কি। বেসিক্যালি এই 3টা লেয়ার, কিন্তু মূলত স্ট্যান্ডিং কমিটি ঠিক করে আর কি, মানে ইমপ্লিমেন্টেশনের সাথে, কারণ মিনিস্টাররা তো আর অত সময় নেয়, তারা বেসিক্যালি এন্ডোর্স করে আর কি। মানে অনেকদিন পর পর, 4-5 বছর পর পরে তারা, যেমন নতুন রাউন্ড নেগোসিয়েশন করা বা পুরনো একটা নেগোসিয়েশন কমপ্লিট হলে সেটাকে মানে ফাইনালি এন্ডোর্স করা, সেটা মিনিস্টাররা করে আর কি। যাই হোক, যেটা বলছিলাম যে ওই 2017-তে ইমপ্লিমেন্টেশন, আবার পরের স্ট্যান্ডিং কমিটির মিটিং এ আবার ঠিক করা হলো, ঠিক আছে আমরা তো পারলাম না 1 জুলাই 2017 থেকে, তখন ঠিক করা হলো যে 1 জানুয়ারি 2018 থেকে পরের স্ট্যান্ডিং কমিটি মিটিং, এটা শ্রীলঙ্কাতে হয়েছিল, সেখানে আমি, আসান, নূর, আমরা 3 জনই গেছিলাম। তো সেখানে ঠিক করা হলো যে 1 জানুয়ারি 2018 থেকে, পরে আলটিমেটলি সেটাও করা গেল না। শেষ পর্যন্ত 1 জুলাই 2018, মানে জুলাই 1 বছর পরে আমরা ইমপ্লিমেন্টেশনে যাই আর কি। এটা এখন ইমপ্লিমেন্টেশনে আছে আর কি, ঠিক আছে। ফোর্থ রাউন্ড নেগোসিয়েশন। এখন কথা হলো যে পরের ফিফথ রাউন্ড আছে। এর ভিতরে আরেকটু বলি যে ফোর্থ রাউন্ড নেগোসিয়েশনে মোটামুটি বাংলাদেশ আমরা 602টা পণ্যের ছাড় দিছি, এর ভিতরে 598টা সবার জন্য, আর 4টা প্রোডাক্ট হচ্ছে এবং লাওস, বুঝছো। আপটা কিন্তু এমন একটা জিনিস, এটা আসিয়ানের আওতায় কিন্তু, মানে সাউথ এশিয়ার আমরা 3টা দেশ, বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা। আবার ইস্ট এশিয়ার 3টা দেশ, বেসিক্যালি চায়না, সাউথ কোরিয়া এবং লাওস, ঠিক আছে। এই 6টা দেশ মেম্বার। আর মঙ্গোলিয়া অবশ্য মেম্বারশিপের প্রসেসে আছে, ওদের ইন্টারনাল রেটিফিকেশন প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হয় নাই, অনেকদিন ধরেই ঝুলে আছে। বাট ওরা মাইনে নিছে আর কি, ওরা দে আর গোয়িং টু বি দি 7th মেম্বার অফ
আপটা আর কি, মঙ্গোলিয়া, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে যে ইস্ট এশিয়ার 3টা দেশ এখন পর্যন্ত আর সাউথ এশিয়ার 3টা দেশ মিলিয়ে এটা আপটা। এই আপটার সদস্য সংখ্যা বাড়ানোর জন্য এই প্রসঙ্গে সরি পরে আসি আর কি। এটা ওই ফিফথ রাউন্ড, আচ্ছা, তো এর ভিতরে এই যে 10,000 প্রোডাক্টের ভিতরে আমরা তো বললাম যে আমরা 600 প্রোডাক্ট মতো আমরা কনসেশন দিছি, মোটামুটি আমরা কম দিচ্ছি 10%, 20%, 30%। তোমরা জানো যে পিটিএ তে তুমি ইচ্ছা মতো দিতে পারো এবং কত পার্সেন্ট দিবা সেটা তোমার ব্যাপার। চায়না মোটামুটি 3,000-এর মতো প্রোডাক্ট দিছে এবং এলডিসি গুলোর জন্য ওরা অনেক প্রোডাক্টে 100% ছাড় আছে। কিন্তু মজার ব্যাপার হলো কি, অনেক ছাড় আছে হাজার হাজার পণ্যে, কিন্তু আমাদের কোনো খুব একটা কাজে লাগে না। কেন কাজে লাগে না? কারণ হচ্ছে যে আমাদের সক্ষমতা মূলত আস্তে আস্তে টেক্সটাইল পণ্য, তাই না? টেক্সটাইল রিলেটেড পণ্যে আমাদের কিছু সক্ষমতা আছে, আমাদের কিছু সক্ষমতা আছে লেদার প্রোডাক্টে, তাই না? লেদার এন্ড ফুটওয়্যার, লেদার এন্ড ফুটওয়্যার প্রোডাক্টসে ওরা ওইটা চাইনিজ যে ডোমেস্টিক ইন্ডাস্ট্রি ইন্টারেস্ট আছে, ওরা ওইগুলো খুব একটা ছাড় দেয়নি আর কি। ফোর্থ রাউন্ডে, থার্ড রাউন্ডে তেমন কিছুই ছিল না, কিন্তু ফোর্থ রাউন্ডে এসে লেদার প্রোডাক্ট এবং টেক্সটাইল প্রোডাক্টে কিছু ছাড় দিছে, কিন্তু ওইটা কোনোটা 35%, কোনোটা 50%, এইরকম আর কি, অত বেশি আর কি। আওতায় যে ডিউটি ফ্রি পণ্য যখন দিচ্ছে, ডিউটি ফ্রি দিচ্ছে, তার মানে 100% ডিউটি ফ্রি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর আপনার আওতায় মোটামুটি ভাবে হয় প্রোডাক্ট ইনক্লুডেড না, অথবা যদি ইনক্লুডেড হয়ও তাহলে সাধারণত 35%, 65 এর 70 এর উপরে না আর কি, বিশেষ করে আমরা অ্যাভারেজ না। এটাই পার্থক্য আছে আপনার সাথে। ওই যে এলডিসি এর আওতায়, ডাব্লিউটিও ইনিশিয়েটিভে এলডিসি এর আওতায় যে ডিউটি ফ্রি প্রোডাক্ট ঘোষণা করবে আর কি। তোমরা জানো যে মোটামুটি ডাব্লিউটিও এর স্পিরিট হচ্ছে বিভিন্ন মিনিস্ট্রিয়াল, ডাব্লিউটিও মিনিস্ট্রিয়ালে অ্যাডভান্স কান্ট্রি গুলো এলডিসি গুলোকে সমস্ত প্রোডাক্ট ডিউটি ফ্রি দিবে, আর অ্যাডভান্স ডেভেলপিং কান্ট্রি লাইক ইন্ডিয়া, চায়না, থাইল্যান্ড, রাশিয়া, এরাও চেষ্টা করবে যে এলডিসি গুলোকে যতটা সম্ভব ডিউটি ফ্রি প্রোডাক্ট দিবে আর কি। তারই আওতায় ইন্ডিয়া কিন্তু দিছে এলডিসি কে, চায়নাও দিছে, কিন্তু চায়না আবার যেটা করছিল, যেটা লেটার অফ এক্সচেঞ্জের চায়না 2010 সালে যখন এই এলডিসির জন্য ডিউটি ফ্রি দেয়, তখন হচ্ছে শর্ত জুড়ে দেয় যে লেটার অফ এক্সচেঞ্জ মানে হচ্ছে যে তুমি যদি এটা নিতে চাও, তাই এটা চুক্তি সই করতে হবে, এবং সেই ক্ষেত্রে তোমার অন্য রিজিওনাল ট্রেড এগ্রিমেন্টের আওতায় যে বেনিফিট, মানে আপটা যেহেতু কমন মেম্বার বোথ চায়না এবং বাংলাদেশ, তো ওইটা ফরগো করতে হবে। তখন আমাদের মনোজ বাবু ছিল আর কি তখন, মানে আমাদের এফটি উইং প্রধান আর কি, বেসিক্যালি উনি আর কি চাইনি আর কি, এবং উনি বলছে যে এটা তো আসলে ডাব্লিউটিওর ভায়োলেশন, চায়না এটা করতে পারে না, এটা এলডিসি গুলোকে ফ্রি দিবে, এটা হচ্ছে সত্যহীন হবে আর কি। তখন উনি এটাকে কিছুটা চ্যালেঞ্জ করা হয় আর কি, আমাদের জেনেভা মিশনের মাধ্যমে চায়নার কাছে এটা জানা হয় যে এটা লেটার অফ এক্সচেঞ্জ প্রত্যাহার করার জন্য। কিন্তু চায়না যা আছে কমিউনিস্ট কান্ট্রি, বুঝাই তো, উত্তর যা মানে উত্তর আর পাবা না, ওটা পড়ে থাকবে আর কি, ওরা হাও করবে না নাও করবে না, এইভাবে বলেছিল আর কি। ও আচ্ছা, আর রুলস অফ অরিজিনের যে একটা পার্থক্য আছে, ডিউটি ফ্রি ওই যে ডাব্লিউটিওর আওতায় ডিউটি ফ্রি মার্কেট অ্যাক্সেস পেতে তোমাকে 40% রুলস অফ অরিজিন কমপ্লাই করতে হবে, ঠিক আছে, 40% ভ্যালু এডিশন করতে হবে। কিন্তু আপটার আওতায় আবার আমাদের ভ্যালু এডিশনের প্রথম দিকে আমাদের অনেকের ভয় যে যদি আমরা ওই এলডিসির আওতায় ডিউটি ফ্রি পাই, কিন্তু 40% ভ্যালু এডিশন, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং হবে আর কি। অনেক প্রোডাক্টে, বিশেষ করে ওভেন প্রোডাক্টে আমরা 40% ভ্যালু অ্যাড করতে পারি না, কিছু কিছু নিট প্রোডাক্ট হয়তো করতে পারি, কিন্তু ওভেনে পারি না আর কি। তারপরে আমরা কমার্স মিনিস্ট্রিতে মিটিং করা হলো, আমি তখন এফটি উইং এর প্রধান, এবং তখন বলা হলো যে আমাদের বাংলাদেশের সক্ষমতার লেভেলও কিন্তু চেঞ্জ হচ্ছে, ইটস এ ডাইনামিক ওয়ার্ল্ড। আগে কিন্তু আমরা যেটা ভ্যালু এডিশন করতে পারতাম না, এখন করতে পারবো। বিশেষ করে বিজিএমই এবং বিকেএমই তারা বললো যে 40% ভ্যালু এডিশন করা আমাদের জন্য এখন কঠিন না আর কি। যদি তাই হয় তখন তাহলে পরে আমরা লেটার অফ এক্সচেঞ্জ সই করে আমরা কেন ডিউটি ফ্রি এলডিসির আওতায় ডিউটি ফ্রিটা নিই না কেন? কারণ আপটা দিয়ে আমাদের পুরো পারপাসটা সার্ভ হচ্ছে না।
বিশেষ করে ইন দি মিন টাইম আবার ইপিবিতে অনেক মিটিং চিটিং করে আমরা চিহ্নিত করলাম যে আমরা হাজার হাজার প্রোডাক্টের দরকার নাই, আমাদের বাবা তোমরা 17টা প্রোডাক্ট চিহ্নিত করলাম যেটাতে আমরা চায়নাতে রিয়েলি এক্সপোর্ট করতে পারি, 17টা প্রোডাক্ট। সেটা লিস্ট চায়নার কাছে পাঠানো হলো। চায়না তখন বললো যে 17টার ভিতরে একটা আছে ভুট্টা। ভুট্টা হচ্ছে এলডিসি স্কিমে যে পণ্যগুলো আছে ওইটা ভুট্টা ইনক্লুডেড না, ঠিক আছে ইনক্লুডেড না, বাদ দাও। আর বাকি 16টা, তখন ওরা বললো যে বাকি 16টা প্রোডাক্ট পেতে হলে তোমাদের এই এলডিসি এর আওতায় যে ডিউটি ফ্রি সেইটাতে আসতে হবে তোমাদের। সেইটাতে আসতে হলে কি করতে হবে? লেটার অফ এক্সচেঞ্জ সই করতে হবে, যেটা তোমরা করো নাই। তখন আমরা মিটিং করে আমরা সিদ্ধান্ত নিলাম যে ঠিক আছে, আগে করি নাই এখন নতুন করে করব আর কি। তখন এটা নতুন করে সিদ্ধান্ত হলো, ক্যাবিনেটে অ্যাপ্রুভ, প্রধানমন্ত্রী কার্যালয়ের অনুমতি নেওয়া হলো। তারপরে লেটার অফ এক্সচেঞ্জ সই করে এটা এপ্রিল 2018 এপ্রিলে পাঠানো হলো আর কি। স্যারের ওখানে কি ইন্টারনেট বা ইলেকট্রিসিটি না শুনতে সমস্যা হচ্ছে? সবাই শুনতে পাচ্ছেন? তাহলে ইন্টারনেট বা ইলেকট্রিসিটি মনে হয় স্যারের ওখানে স্যারের কানেক্টিভিটি আসার আগ পর্যন্ত এই সময়টা আমরা কাজে লাগাতে পারি। হ্যাঁ, পর্যন্ত যে আলোচনাগুলো স্যার করলেন সেই বিষয়ে কুইক একটু মানে বুঝতে সমস্যা হোক আর বুঝে থাকি, সেই জিনিসগুলো একটু আমরা একটু নিজেদের মধ্যে একটু আলোচনা করি। জিয়া ভাই তো এখন বাণিজ্য মন্ত্রণালয়ে আছেন, আর শামীমা ম্যাডাম বাণিজ্য মন্ত্রণালয়ে এখন আছেন। তো আমার মনে হয় আপনাদের মধ্য থেকে কিছু মন্তব্য আসলে আমাদের আরো যেসব পার্টিসিপেন্ট আজকে আছে তাদের কাছে আরো একটু ক্লিয়ার হয়ে যায়, কারণ তাদের অভিজ্ঞতা আপনাদের চেয়ে আরো একটু কম। পার্টিসিপেন্ট আমরা ইয়াং পার্টিসিপেন্ট যারা আছে তাদের সাথে একটু তাদের কথাগুলো একটু শুনে নেই আর কি। তারা কে আছে এখন, কিন্তু তাদের কোনো ইয়া শুনতে পাইনি আমরা। রিফাত, সিরাজ, সুমন, আপনারা কি শুনতে পাচ্ছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার কি আসছেন আবার? তাহলে ম্যাডামের ওইখানে কোনটারই পাল দেখা যাচ্ছে না স্যার। আছে শাইমা আছে, শাইমা আছে। জি হ্যাঁ, আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি ইমরান, সেটা হলো যে স্যার যে বক্তব্যটা দিলেন সেটার আমার কয়েকটা জিনিস আমার মানে বৈশিষ্ট্য আর কি। যেমন স্যার যেহেতু দীর্ঘদিন কমার্স মিনিস্ট্রিতে কাজ করেছেন এবং ট্রেড ইস্যুগুলোতে সার্ভিস দিয়েছেন স্যারের, তো স্যার যেটা প্রথমে উল্লেখ করেছেন যে এই যে এই সুবিধা, এইটা হলো যদি রাজনীতিক পলিটিক্যালের চেয়ে বেশি কিছু, যেহেতু মানে নিজের একটা ছোট্ট ঘটনা আছে এটার মধ্যে আর কি। ঘটনা হলো এই জন্য যে ওয়ালাইকুম আসসালাম, সিরাজ ভালো আছেন? স্যার একটু ওই যে একটু ফোন আসছিল, ফোনে ছিলাম, এই জন্য আপনি ডাকছিলেন কিন্তু রেসপন্স করতে পারি নাই। না ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে ওই যে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রেডিটটা নিয়ে যাচ্ছে, এটা আসলে এমনি নিচ্ছে না, এটারও কারণ আছে আসলে। স্যার তো এখন মিনিস্ট্রিতে নাই, স্যার তো একটু জানে না। আসলেই এই বিষয়টার মধ্যে খুব বেশি মিনিস্ট্রি অফ কমার্সের অ্যাক্টিভিটি ছিল না এখানে। ওই করোনার যে প্যান্ডেমিক, এটার কারণে যে অস্থিরতা তৈরি হয়েছে, যার কারণে একটু নিয়মিত অফিসে আসা বা অফিসের বাণিজ্য মন্ত্রণালয়ের মানে যে কোঅর্ডিনেশন, ওটাতে একটু কিছুটা গ্যাপ তৈরি হয়েছে যে এই করোনার ইয়ের কারণে। না হলে হয়তো কিছুটা আসতো, কারণ আর কেউ বুঝুক আর না বুঝুক, কয়েকজন সাংবাদিক আছেন তারা কিন্তু ঠিকই বুঝতে পারছেন বিষয়টা, এই জন্য কয়েকটা জায়গায় আসছে তারা মন্তব্যের জন্য। কিন্তু যখন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো অফিসারকে এই বিষয়গুলো, আজকে শফিকুল ইসলাম স্যার যে বিষয়গুলো তুলে ধরলেন, এই বিষয়গুলো যে টেকনিক্যাল যে দিকগুলো তুলে ধরলেন, এই বিষয়গুলো কিন্তু কেউ একটা কথাও বলতে পারবে না ওখানে। হ্যাঁ, তো এটা বাণিজ্য মন্ত্রণালয়ের অফিসার, সংশ্লিষ্ট অফিসার হয়তো বলতে পারবেন, কিন্তু আমার মনে হয় এই করোনার ইয়ের কারণে সংগঠিত ভাবে আর আমাদের বাণিজ্য মন্ত্রী মহোদয় নিজেই হয়তো করোনা আক্রান্ত হয়ে গেছিলেন, শুনতে পারছিলাম। এই কারণে মনে হয় ভালো করে বাণিজ্য মন্ত্রণালয়ের বিবৃতিটা ওইভাবে আসতে পারে না, আমার ধারণা। যাক, আরো ব্যাপার আছে, সবাই তো চায় নিজের একটা ইয়ে করতে, সুযোগ আসে। কারণ আপনার বলি যতই বাণিজ্য ট্রেড নেগোসিয়েশন, কিন্তু ইন্টারন্যাশনাল যে কোনো যোগাযোগ, আমাদের প্রোটোকল বলেন, আমাদের যে কোনো ইস্যু বলেন, এটা ইয়েদের মাধ্যমে কি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আসবে, বা ওখানে কোনো মেসেজ আসলে
লেটার অফ এক্সচেঞ্জ আসতে হলেও সেটা পররাষ্ট্র মন্ত্রণালয় আসবে, তো সেখান থেকে আসবে। তো সেখান থেকে তারা নিশ্চয়ই অ্যাক্টিভ ছিল, মানে পারছে। বাণিজ্য মন্ত্রণালয় হয়তো করোনার কারণে হোক আর যে কোনো কারণে হয়তো অ্যাক্টিভিটি ওইভাবে চলে নাই, স্বাভাবিক প্রক্রিয়া চলে নাই, এই জন্য মনে হয় একটু ইয়ে হয়ে গেছে। আর কিছু যোগ করবেন? যদি সদয় অনুমতি দেন আমি একটু বলবো স্যার। হ্যাঁ রিফাত, শিওর, বলেন। স্যার আমাদের মিনিস্ট্রি অফ কমার্সে স্যার ডকুমেন্টেশন কিন্তু স্যার তেমন কেউ করে না, এক্সেপ্ট স্যার শামিমা স্যার এবং জিয়া স্যার বাদ দেয়। শামিমা স্যারের পিসিতে স্যার, আমি তো স্যার ওই পিসিতে যেহেতু আমি কাজ করছি আমার দেখো না, আমি দেখছি স্যার ম্যাডামের যে ডাটাবেজ আছে, ম্যাডামের কম্পিউটার যদি স্যার একদিন বা 2 দিন কোনো কারণে শাটডাউন থাকতো বা হার্ড ডিস্ক নাই, টোটাল টেক্সটাইল সেল না স্যার, অন্যান্য উইং গুলো স্যার এটার জন্য ক্ষতিগ্রস্ত হতো। মানে কি স্যার, সমস্ত ডকুমেন্টেশন আমাদের এদিকে। আর ইভেন স্যার এফটিএ 5 বছর আগে কি কাজ করেছে অনেক অজানা তথ্য জানছি। স্যার ফিরে আসলে সম্ভবত এটা আবার একই লিংকে আবার চেষ্টা করব, একই লিংক যদি কাজ না এখন করে। স্যারের কাছ থেকে জানতে পারলে বুঝতে পারতাম আসলে আমাদের বাণিজ্য মন্ত্রণালয় কতটুকু ভূমিকা ছিল। এখন স্যার তো একই শেষ লিঙ্কে করতে কাজ পারবে। করবে ইমরান ভাই, একই লিঙ্কে কাজ করবে, কোনো সমস্যা নাই। এবার ঠিক আছে। আচ্ছা ওকে, আমরা যেটা বলতেছিলাম যে মোটামুটি ভাবে তাহলে ওই যে চায়নার যে ডিউটি ফ্রি, ও আচ্ছা, তারপরে হচ্ছে কি এই অবস্থা আমাদের, আমরা 17টা প্রোডাক্টের ভিতরে মানে আমরা চাইলাম, তখন চীন এটা বললো যে তোমাদেরকে এজন্য লেটার অফ এক্সচেঞ্জ সই করতে হবে, তাই সেটা আমরা করলাম এপ্রিল 2018-তে আমরা এটা সই করে চীনের কাছে পাঠালাম। তারপরে আর ওদের কোনো খোঁজ নেই, মাঝে মাঝে আমরা ওদের এমবেসি, ঢাকার এমবেসি খোঁজ নিয়ে যে বলে যে আমরা পাঠাইছি, এই আর কি কমার্স মিনিস্ট্রিতে ওরা কাজ করতেছে, বেশ দেরি করে চাইনিজরা তো। তারপরে এইভাবে পড়েছিল, হচ্ছে হচ্ছে এই প্রসেস হচ্ছে এইসব বলতে বলতে এই ইতিমধ্যে আবার আমাদের আবিদ ভাই ছিল না যখন জেনেভা মিশনে, আমি থাকতেই তখন এটাকে আমরা ওই লেটার অফ এক্সচেঞ্জ সই করার আগে আবিদ ভাইয়ের কে বলছিলাম যে আপনি একটু দেখেন যে এটা ডাব্লিউটিও কমপ্লায়েন্ট কিনা, তাদের এই সত্যটা। সে বললো যে আসলে তো কমপ্লায়েন্ট না, তো তবু তো ডিপ্লোম্যাটিক ভাবে চীন বড় দেশ, আমরা তো সরাসরি চ্যালেঞ্জ করতে পারি না। তা ওইটা এটা একটু ডিপ্লোম্যাটিক ওয়েতে জেনেভা থেকে ওদের হেডকোয়ার্টারে, ওদের কমার্স মিনিস্ট্রিতে মোটামুটি একটা অনুরোধ করা হলো, যেটা লেটার অফ এক্সচেঞ্জ ছাড়াই দেওয়ার জন্য। তো যেহেতু তারপরে দীর্ঘদিন যেহেতু পড়েছিল, পরে আমরা দেখলাম যে তা তো লাভ নাই, তার চেয়ে লেটার অফ এক্সচেঞ্জ সই করে আমরা ডিউটি ফ্রিটা পাওয়াটাই ভালো আর কি। তখন আমরা লেটার অফ এক্সচেঞ্জ সই করে দিলাম এপ্রিল 2018-তে। তারপরে গত মাসে আর কি, হ্যাঁ মে 2020-এ ওরা হঠাৎ করে জানালো, এটা নূর আমাকে বললো আর কি, যে জানালো যে ওরা লেটার অফ এক্সচেঞ্জে যে সত্য, তার মানে আপটাকে পরিত্যাগ করতে হবে, আমরা আপটার ফ্যাসিলিটি নেব না, এই সত্যটা ওরা উইথড্র করছে আর কি। সম্ভবত ওরা রিয়েলাইজ করছে যে তাদের যে কাজ সেটা ডাব্লিউটিও নীতিমালার সাথে মানে কনসিস্টেন্ট না আর কি, not consistent with the WTO spirits and principles। হ্যাঁ, সেই কারণেই তখন ওরা বলছে যে এখন ওই তোমরা আপটাও পাবা, ডিউটি ফ্রি যেটা সেটাও পাবা এলডিসি এর আওতায়, এটা কোনো অসুবিধা নেই, কোনো বান নাই। সর্বশেষ যেটা 5121টা পণ্য, ওটা হচ্ছে এলডিসি কে চায়না এলডিসির জন্য দিল আর কি, অফার করলো, ঠিক আছে। আর এই আমরা ওই আপটার আওতায় যে পণ্য পেতাম কত 3000 সামথিং, হ্যাঁ প্রায় 3000-এর কাছাকাছি, এই দুটো মিলে 8256। অনেক পত্রিকায় যে আসছে না যে 8256টা পণ্যের শুল্ক মুক্ত, তার মানে আপটার আওতায় যেগুলো পাচ্ছি প্লাস হচ্ছে এলডিসির আওতায় যেটা পাচ্ছি, দুটো মিলিয়ে। এটা ক্লিয়ার হয়েছে? দুটো মিলিয়ে। কিন্তু আমরা হচ্ছে কি এগেন আবার বলতে হয় যে হাজার হাজার পণ্য আছে, সাগরে অনেক পানি আছে, কিন্তু সেই পানি যদি সুপেয় না হয়, আমাদের যদি পান করার সক্ষমতা না থাকে, আমার কোনো কাজে লাগবে?
এখন চায়না হচ্ছে, চায়নাতে এক্সপোর্ট করা তো খুবই চ্যালেঞ্জিং বিষয়, কারণ চায়নার সাথে কম্পিটিশনে টিকে থাকা, ডিউটিতে একটা স্মল ফ্যাক্টর, ওদের যে ডিউটি যে খুব বেশি তা তো না। সেখানে তোমার রিয়েলি আমার কম্পিটিটিভনেস আছে কিনা সেটা হচ্ছে মূল বিষয়। এখন আমাদের কম্পিটিটিভনেস তো আছে শুধুমাত্র গার্মেন্টস এর কিছু পণ্যের, সেটাতেও তো চীন খুবই ভালো আর কি। এখন কিছু কিছু শিফট হচ্ছে, ওদের ওদের কস্ট অফ ডুইং বিজনেস ওদের বাড়তেছে, হয়তো আশা করা যায় যে এটা এটা কাজে লাগবে, বিশেষ করে লেদার সেক্টরে ভালো সম্ভাবনা আছে আর কি। অতএব এটা এখন না হলেও লং টার্মের জন্য এটা ভালো। কিন্তু আবার প্রশ্ন হলো যে আমরা তো আবার এলডিসি গ্রাজুয়েশন হয়ে যাবো আর কি, যদি আমরা অবশ্য করোনার জন্য হয়তো পিছিয়ে গেলাম, কিন্তু এমনিতে তো আমাদের 2024 সালের ভিতরে তো গ্রাজুয়েশন হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? অতএব এই তখন তো আবার এই এলডিসি বেনিফিট আমরা পাবো না, তখন কিন্তু আপটার উপরেই ভরসা করতে হবে। কিন্তু আপটার ভরসা, আপটার যে এক্সিস্টিং যে ফোর্থ রাউন্ড নেগোসিয়েশন, এটা দিয়ে খুব বেশি কিছু পাওয়া যাবে না। কারণ হচ্ছে যে ফিফথ রাউন্ড নেগোসিয়েশনে এটা কথাবার্তা চলছে যে এটাকে পজিটিভ লিস্ট অ্যাপ্রোচের পরিবর্তে নেগেটিভ লিস্ট অ্যাপ্রোচে যাওয়ার জন্য আর কি। রিয়েল ইফেক্টিভ যদি বেনিফিটটা আনতে হয় তাহলে সেখানে আনতে হবে, প্লাস প্রোডাক্ট কাভারেজ একটা বড় অংশ হইতে হবে, মার্জিন অফ প্রিফারেন্স অ্যাটলিস্ট 80% থাকতে হবে আর কি, 80% এর অ্যাবাভ। না হলে আমি ওই 20%, 30%, 25% দিয়ে তোমার এই বেনিফিটটা ব্যবসায়ীরা নেয় না। কেন নেয় না? কারণ হচ্ছে যে তোমার ওই যে এক্সট্রা প্রসেসিং লাগে প্রত্যেকটি দেশের, যেমন বাংলাদেশে ইপিবি থেকে সার্টিফিকেট নেওয়া লাগে, তাই না? তো সেক্ষেত্রে ওই সার্টিফিকেট নিতে গেলে তো একটা ব্যাংকের অনেক কাগজপত্র লাগে, এটা একটা একটা ফি আছে, কস্টিং ইনভলভ আছে আর কি। তো ওই 5-10% ডিউটি বেনিফিটের জন্য ব্যবসায়ীরা ওই ওই প্রিফারেন্সিয়াল বেনিফিটটা নেয় না আর কি। তো সেটা একটা বড় ব্যাপার। এবং আফটার যে এক্সিস্টিং বেনিফিট, আফটার তো অনেকদিন ধরেই চলছে, কিন্তু বাংলাদেশের ব্যবসায়ীরা খুব একটা কিন্তু ইউটিলাইজ করে যে আমরা বেনিফিট যেটা পাই সেটা দিয়ে নট ওয়ার্থি টু টেক দি ট্রাবল। ঠিক আছে? এখন ফুল 100% ডিউটি ফ্রি ব্যবসায়ীরা জানে না যে কি কি বেনিফিট, সেই জন্য এফটিওই এর আওতায় বিভিন্ন স্কিমে যে ডিউটি ফ্রি বেনিফিট আছে সেটা নিয়ে একটা বুকলেট তৈরি করে দিয়ে আসছিলাম, ওটা এফটিও উইং থেকে। সেটা অবশ্য ব্যবসায়ীদের এফবিসিসিআই এর মাধ্যমে একটা সেমিনারও করার কথা ছিল, পরে তো আর কিছু হয়নি। মানে ব্যবসায়ীরা আমাদের ট্রেড নেগোসিয়েশন অনেকে জানে না, অনেক মিলিয়ে ইউটিলাইজেশনের অবস্থা ভালো না আর কি। প্লাস হচ্ছে যে নেগোসিয়েশন যদি আমরা করতে পারি তখন আমরা এলডিসি থাকবো, ভালো কিছুর দিকে আগাতে হবে আর কি। আর একটা দেশ, হ্যাঁ, যদি মঙ্গোলিয়া যোগ করে, মঙ্গোলিয়ার অনেক স্টাডিও করা হয়েছে, তাদেরকে ইনক্লুড করতে হবে, তাদেরকে মেম্বার বানাতে হবে, আফটার মেম্বারশিপ বাড়াতে হবে। আদারওয়াইজ এই 6-7টা কান্ট্রি নিয়ে কিন্তু আসলে রিয়েল ইফেক্টিভ কোনো মানে ইম্প্যাক্ট তৈরি করা গ্লোবালি সম্ভব না। প্লাস হচ্ছে যে আমরা তো আবার সাপ্টার মেম্বার, আবার বিমস্টেকের মেম্বার, কত কিছু ফোরাম আছে না, যেটা বিখ্যাত ইকোনমিস্ট জগদীশ ভগতী উনি বলছে এটা হচ্ছে নুডল বাউল ইফেক্ট। ওই যে নুডল বাউল ইফেক্ট হচ্ছে যে অনেক সময় আমরা নুডল খাই না, নুডলের ভিতরে কি হয়, পেঁচে পুষে কোন দিকে গেছে, মানে মানুষের নাড়ি ভুড়ির মতো অবস্থা আর কি। আমাদের এই গ্লোবালি এত এফটিএ, এত পিটিএ, যে কারণে সব মিলিয়ে একটা জগা খিচুড়ি অবস্থা হয়েছে। এবং এটা কে যে কার সদস্য, কি যে প্রসিডিউর, এক একটা প্রসিডিউর এক এক রকম, ওইগুলো সব মিলিয়ে ব্যবসায়ীদের লাইফটা খুব কমপ্লেক্স হয়ে গেছে। তাতে করে ইউটিলাইজেশনটা সেরকম হচ্ছে না আর কি, রোল বাউল সিনড্রোম মানে অনেক নাড়ি ভুড়ি পেঁচাই গেছে। প্রায় 300-র মতো এফটিএ গ্লোবালি, এত কিছু পিটিএ সংখ্যা ধরলে তো আরো বেশি। তা এই যে আমরা ইন্ডিয়ার সাথে ধরো, ইন্ডিয়ার আমরা কমন মেম্বার সাপ্টাই, কমন মেম্বার এরকম অনেক কিছুতে না আমরা
তো এই একটা সমস্যা। যাই হোক, এনিওয়ে এখন তো নতুন করে আবার এই চীনের সাথে ভারতের যে বিরোধ বাঁধলো, এখন আমরা সাপটা কেন আগায় নাই, কারণ হচ্ছে ভারত এবং পাকিস্তানের বিরোধের কারণে, রাজনৈতিক বিরোধের কারণে কিন্তু সাপটা তেমন কিন্তু যে অগ্রগতি হওয়ার কথা ছিল সাপটা কিন্তু সেইভাবে হয়নি, আর আগাই নাই। কমিটি অফ এক্সপার্টের মিটিং আর দীর্ঘদিন হয় না, 2014 সালের পর থেকে আর হয় নাই। আমার তো ভয় হচ্ছে আপটার ক্ষেত্রেও একই অবস্থা হয়ে যায় কিনা আর কি, এখন যে অবস্থা দাঁড়ালো। কারণ চীন এবং ভারত পলিটিক্যালি যদি এইভাবে মানে দূরত্ব যখন বেড়ে যাবে, তখন ইকোনমিক ডিপ্লোমেসি কিন্তু আগায় না। তো অতএব এটা একটা কনসার্ন। হ্যাঁ, যাই হোক, আমরা তারপরেও আশা করি যে এটা হয়তো খারাপ কিছুর দিকে যাবে না, এবং এটা আপনার মোটামুটি ভাবে অনেক পুরনো রিজিওনাল ট্রেড এগ্রিমেন্ট 1975 সাল থেকে যা যাত্রা শুরু, এবং মোটামুটি 2000 এর পর থেকে এটা ইফেক্টিভ হয়েছে। হোক না, এর হয়তো বেনিফিটটা খুবই কম, স্মল স্কেল বেনিফিট, কিন্তু স্মল স্কেল বেনিফিট হলেও তো এটা অন্তত আর আলোর মুখ দেখছে। বিমস্টেক আর বিশাল প্রত্যাশা নিয়ে আসছে, কিন্তু বিমস্টেক এখনো বাস্তবায়ন করা যায়নি, ইফেক্টিভ করা যায় নাই। কিন্তু আপটা অন্তত ইফেক্টিভ আর কি, কম বেনিফিট হোক কিন্তু এটা তুমি ইউ ক্যান ক্লেম দি বেনিফিট, এটা একটা ব্যাপার। অতএব আমি জানি না, হ্যালো, তা তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, মোটামুটি শেষ। আমরা ফিফথ রাউন্ড নেগোসিয়েশনটা কতটা ইফেক্টিভলি এটাকে করি আর কি, এখনো ওই মডালিটিসটাই ঠিক করতে পারি নাই। স্ট্যান্ডিং কমিটির বেশ কয়েকটা মিটিং হয়ে গেছে, আমরা সর্বশেষ মিটিং বোধহয় কি হয়েছে জানি না, আমি কোরিয়াতে একটা মিটিং হয়েছিল সেপ্টেম্বর 2018-তে, সেই মিটিং এ আমি গেছিলাম কোরিয়াতে। ওখানে ওই মডালিটিস নিয়ে একটু মানে সব দেশগুলো একমত হতে পারে নাই আর কি। হ্যাঁ, এবং এগুলো তো আসলে খুব নেগোসিয়েশন, খুব জটিল প্রক্রিয়া। এটা মানে যেরকম প্রোগ্রেস এক্সপেক্ট করছিলাম ওই রকম হয়নি আর কি, এখনো মডালিটিসটা ঠিক হয়নি আর কি, কিভাবে আগাবো আর কি। তারপরে এটাকে লঞ্চিং অফ দি নেগোসিয়েশন হবে, তারপর নেগোসিয়েশন চলবে, সেই চলবে তাও তো কয়েক বছর লাগবে আর কি নেগোসিয়েশন, ফিফথ রাউন্ড নেগোসিয়েশন। এটা যদি রিয়েল ইফেক্টিভ নেগোসিয়েশন হয়, আলটিমেটলি কিছু একটা ভালো কিছু হইতে পারে। বাট এটা ডিপেন্ড করছে যে মূলত পলিটিক্যাল উইলের উপরে আর কি, এবং কান্ট্রিগুলোর ভিতরে যে রিলেশনশিপ, এক্সিস্টিং রিলেশনশিপ কি সেটার উপরেই নির্ভর করে। আমি মনে হয় যে এই এখানেই থামি, তোমরা তোমাদের অভিমত বলো। আর রুলস অফ অরিজিনের ব্যাপারে আপটাই আদার কান্ট্রি গুলো 45%, এলডিসি গুলো 35% রুলস অফ অরিজিন। আর ডিউটি ফ্রি চায়না যে এককভাবে ডিউটি ফ্রি দিল, এটা 40% রুলস অফ অরিজিন। তোমরা তো সবাই ট্রেড কার্ডের বুঝোই তো রুলস অফ অরিজিন। এই আর কি মোটামুটি সব পজিটিভ লিস্ট অ্যাপ্রোচে এটা চলে, পিটিএ যেহেতু। আর এটা হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ডিং কমিটি, যে সেই লেভেলে এগুলো মানে ইফেক্টিভ আলোচনা নেগোসিয়েশনটা হয় আর কি। এর আওতায় ওই আপনার আওতায় 3টা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট হয়েছিল, এটাও বেশ আগে হয়েছিল 2011 এবং 12-তে হয়েছিল। একটা হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশন এগ্রিমেন্ট, একটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট, একটা হচ্ছে যে সার্ভিসেস এগ্রিমেন্ট। এই 3টা এগ্রিমেন্ট হয়েছিল। অতএব ওয়ার্কিং গ্রুপ আছে এই তিনটার, আর একটা রুলস অফ অরিজিনের একটা ওয়ার্কিং গ্রুপ আছে, মোট 4টা ওয়ার্কিং গ্রুপ আছে। সাধারণত মিটিং গুলো হয় হচ্ছে ওয়ার্কিং গ্রুপের মিটিং এ ফলোড বাই স্ট্যান্ডিং কমিটি মিটিং আর কি। এইভাবে চলতেছে আর কি। তা বোধহয় এটা আগে বলার কথা ছিল, পরে বললাম আর কি, মানে প্রসিজারটা এই আর কি মোটামুটি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা এবার বলো, ফ্লোর ওপেন করো। ইমরান। ইমরান স্যার, আমার কথা কি শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি একটু পরে আসি স্যার। আমি আমাদের যে আরো
কলিগ যারা আছেন এখন সংযুক্ত তাদের কাছ থেকে কিছু কুইক কিছু হ্যাঁ হ্যাঁ মন্তব্য। তারা কেউ কিছু বলতেছে না তো, তাদের কোনো কথা শুনতে পাচ্ছে না, তারা বলুক। সেটাই আমি আহ্বান করছি। সুমন, সিরাজ অথবা রিফাত। স্যার হ্যাঁ, যে কোনো মন্তব্য, কি বুঝলাম বা কি বুঝলাম না এই বিষয়গুলো একটু স্যার আর ততক্ষণে একটু আসসালামু আলাইকুম এই যে এই সুবিধাগুলো স্যার স্যার বলো। এখানে বলবেন না বলবো? না সিরাজ ভাই আপনি বলেন, পরে বলবো, আচ্ছা আচ্ছা, আপনি বলেন। না না আমি স্যারকে ধন্যবাদ দিতে চাই। স্যারকে স্যার আমাদের সাথে যুক্ত আছেন। ইমরান স্যারকে ধন্যবাদ দিতে চাই এরকম একটা আয়োজন করার জন্য। তো আজকে স্যার যা বললেন অনেক শব্দ মাথার উপর দিয়ে গেছে আর কি। অনেক শব্দের যে শব্দগুলো আসলে জানা উচিত ছিল, কিন্তু অনেক কিছুই জানি না। আজকে আর অনেক কিছু শুনলাম, তো এটা ইফেক্টিভ বেশ। এটা আসলে কি ওই অনেকগুলো টার্ম আসলে কঠিন আর কি। হ্যাঁ স্যার, সরি ফর অনেক দ্যাট। শুনিও নাই বা শুনলেও অথবা ওরকম ধারণা নেই। ডিরেক্টলি কাজ আজকে করো শুনলাম নাই তো, এই জন্য মাথায় আসবে না তো আর কি। স্যার। আস্তে আস্তে আসবে। শুধু আইডিয়া হচ্ছে ইম্পোর্ট পলিসির উপরে যতটুকু প্রয়োগ হয় ততটুকু কেবল হচ্ছে আর কি। তাও অত না, আস্তে আস্তে হচ্ছে। কিন্তু আর এই টার্ম গুলো যেগুলো বলেন, এফডিএ এর টার্ম প্লাস চীনের সাথে যে চুক্তিগুলো হলো, এগুলো আসলে একটু মনে হয় একটু ডিফারেন্ট। এই যাক আর স্যার, সেই সমস্যা জন্য নেই। তো ফিল ফ্রি যে তোমার শোনো, ট্রেড ক্যাডার হলেই যে সবকিছু তুমি জানবা, কাজ না করলে তো জানার সুযোগ থাকে না। তো তুমি হ্যাঁ জি স্যার। যেটা বুঝো নাই সেটা ওই যে মাঝে মাঝে এরকম অনলাইন মিটিং করে আমরা নিজেরা শেয়ার করতে পারি, যে ভাই জানতে পারি তোমার যে মনে করো যে কি ট্যারিফ কনসেশন কি বা পিটিএ কি এফটিএ কি, ফিল ফ্রি আর কি। এগুলো তো সবাই সবকিছু জানবে তা তো না। তো অতএব তোমার যেটা জানা নেই সেটা প্রশ্ন করো, অন্যদেরকে থেকে জানিয়ে নিবা আর কি। হ্যাঁ, এগুলো তো অনেক টার্ম, এগুলো তো আসলে একটু আচ্ছা এই রিফাত, জন্য তুমি স্যার একটু স্যার স্যার জি স্যার, স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, চীনে আমরা স্যার কি বিভিন্ন পণ্য বা যে আমাদের যে আওতাটা বাড়ছে এইটা স্যার আমাদের জন্য ভালো। এবং সাথে আরেকটা জিনিস স্যার, চীন থেকে তো স্যার বিভিন্ন ফ্যাক্টরি গুলা এখন স্যার বিভিন্ন দেশে চলে যাচ্ছে, ভিয়েতনামে চলে যাচ্ছে, বাংলাদেশেও অল্প কিছু আসতেছে, বিভিন্ন দেশে তো স্যার চলে যাচ্ছে। তো স্যার এই যে স্যার প্রোডাক্টও যেমন স্যার ডাইভার্সিফিকেশন হয়েছে, প্লাস নাম্বার ইনক্রিজ করছে, আর ফ্যাক্টরি গুলো যদি স্যার পৃথিবীর বিভিন্ন দেশে চলে যায়, স্যার এই দুটার সমন্বয় করলে স্যার আমরা লাভবান হব কতটুকু স্যার? শোনো, চীনের ফ্যাক্টরি যখন বাইরে রিলোকেট করবে, মনে করো যে কোনো একটা প্রোডাক্টের ওইটা চীনে এখন প্রোডাকশন হচ্ছে, ওইটা যদি চীনের বাইরে চলে যায়, তার মানে চীনের প্রোডাকশন কম হয়ে যাচ্ছে। চীন যে প্রোডাকশন করতেছে সেটা চীনের ডোমেস্টিক প্রোডাকশনে ব্যবহার হচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ চীন এটা এক্সপোর্টও। যখন ওই ফ্যাক্টরিটাই থাকবে না চীনে, তখন কি হবে? চীনের যে ইন্টারনাল ডিমান্ড, সেই ইন্টারনাল ডিমান্ড করবে, তার মানে চীনে তখন ইম্পোর্ট ডিমান্ড। এখন যেটা চীন এক্সপোর্ট করতেছে, তখন ওই ফ্যাক্টরিটা চীনের বাইরে চলে গেলে তখন ওই প্রোডাক্টটাই চীন এক্সপোর্ট করা তো দূরের কথা, বরং ইম্পোর্ট করবে। তখন বাংলাদেশ লাভবান হবে না? তখন যদি আমরা ডিউটি ফ্রি পাই, যেহেতু রিলোকেশন অফ দি ফ্যাক্টরি হচ্ছে, এটা কি লাভবান হবে না? বাংলাদেশ লাভবান হবে না? আমাদের এক্সপোর্ট বাড়বে না? লাভবান হবে। ক্লিয়ার হয়েছে? স্যার যদি অনুমতি দেন আরেকটা, জি স্যার ক্লিয়ার হয়েছে স্যার। এর সাথে আরেকটা কথা একটু করি স্যার, আমাদের স্যার একটা টার্ম ইউজ করি স্যার, ইনস্টলেশন। এটা হলো স্যার র মেটেরিয়ালের জন্য টেরিফটা কম থাকবে, তার চেয়ে মানে সেমি প্রোডাক্টের জন্য স্যার টেরিফ একটু বেশি থাকবে, ফাইনাল প্রোডাক্টের জন্য টেরিফটা আরো বেশি থাকবে। আর এই মানে এই জিনিসটাতে স্যার ওরা তো স্যার আমাদের র মেটেরিয়ালস এর জন্য স্যার কমাই দিয়েছে। তাহলে স্যার আমাদের ভবিষ্যৎ লক্ষ্য থাকবে স্যার যে সেমি প্রোডাক্ট বা ফাইনাল প্রোডাক্ট গুলোর জন্য যেন টেরিফটা কমে আসে। তাহলে ফাইনাল প্রোডাক্ট বা সেমি প্রোডাক্ট গুলো যদি আমাদের দেশে তৈরি হয় তাহলে আমরা বেশি সুবিধা পাবো।
হুম হুম হুম। এটা সব দেশই করে। এখন ওই যে তুমি যদি আফটার আওতায় যে দেখো তাহলে করে দেখবা যে ওই র মেটেরিয়াল যেগুলো সেগুলোতে হয়তো 100% দিছে কিন্তু ফাইনাল প্রোডাক্টে দেয়নি, কারণ ওরা র মেটেরিয়াল কে ইনকারেজ জি করে স্যার। ইম্পোর্টের জন্য ওদের স্বার্থে। কিন্তু যখন এই যে এখন যেহেতু স্যার ডিউটি ফ্রি দিয়ে দিল, তার মানে সব প্রোডাক্টই র মেটেরিয়াল বলো তারপরে ফাইনাল প্রোডাক্ট বলো সবই কিন্তু ফ্রি হয়ে গেল, এবং আমাদের এর ভিতরে 97% কাভার হয়েছে, মানে স্যার আমাদের স্যার স্যার। প্রোডাক্টটা আমাদের দরকার। আমরা এটা একটা লাভজনক একটা জি স্যার, ব্যাপার। ও ফাইন হয়ে গেছে। জি স্যার, জি স্যার। আগে যেরকম একটু ক্যারিকেচার করার একটা সুযোগ ছিল, এটা কিন্তু এখন আর ওই আপাতত অ্যাজ জি লং স্যার, অ্যাজ উই আর এলডিসি ওইটা কিন্তু আর মানে সমস্যা হচ্ছে না, তাই না? কারণ সব জি প্রোডাক্টই তো স্যার, ডিউটি জি ফ্রি। স্যার, জি স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার রিফাত, বিষয়টা ক্লিয়ার করার জন্য। জিয়া জিয়া কি অবস্থা? জিয়া জিয়া ভালো স্যার, বুঝছো? জিয়া জিয়া মোটামুটি বুঝতে পারছি। জিয়া ভাই প্রথমে হ্যাঁ বলার আগে সিরাজ সিরাজ সম্ভবত কিছু মন্তব্য জি স্যার। আচ্ছা সিরাজ বলো। স্যার আমি বললাম স্যার কিছু বলার নেই স্যার, পরে বলবো না হয়। আচ্ছা, রিফাত কিছু বলতে চাচ্ছিল কি? স্যার বলেছি স্যার, বলেছি আচ্ছা, স্যার। রিফাতের কথা ছিল। ওই রিফাতের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তো, আমি জি আই স্যার। হোপ রিফাত ইজ স্যাটিসফাইড নাকি ইয়েস স্যার, অবশ্যই উত্তরে? স্যার, অবশ্যই আচ্ছা স্যার। এবার জিয়া বলো, জিয়া মানে বা সিরাজের যদি কিছু বলার থাকে সিরাজ বলুক, নাহলে জিয়া বলুক। সিরাজ কোনো প্রশ্ন আছে? না স্যার, প্রশ্ন নেই স্যার। ওকে স্যার জিয়া ভাই একটু পার্টিসিপেট করেন এবার। চমৎকার একটা প্রেজেন্টেশনের জন্য স্যার আপনাকে ধন্যবাদ স্যার। তো স্যার বিশেষ করে আমাদের আজ সুমন আর হচ্ছে রিফাত, ওদের জন্য স্যার কিছু টার্ম নতুন লাগবে, কারণ ওরা তো আসলে একেবারেই নতুন, 1 বছরের মতো চাকরি হয়েছে ওদের। তো ওই এখানে স্যার যেমন এইচএস হেডিং, ট্যারিফ লাইন, রুলস অফ অরিজিন, সেনসিটিভিটি লিস্ট, পজিটিভ লিস্ট, নেগেটিভ লিস্ট, কনসেশন, এই বিষয়গুলো হয়তো ওদের জন্য স্যার নতুন। তো এই জিনিসগুলো মানে সিম্পল বিষয়, কিন্তু যেহেতু নতুন স্যার এই জন্য একটু প্রবলেম আর কি। এটা স্যার আমার মনে হয় এটা যদি আমরা রেগুলার কয়েকদিন ডিসকাস করি, এগুলো স্যার ওদের মাথায় ক্লিয়ারলি ঢুকে যাবে স্যার। আর স্যার আমি স্যার আপনার প্রেজেন্টেশন পুরোটাই স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার, চমৎকার একটা প্রেজেন্টেশন স্যার। আর এইভাবে স্যার আমরা যদি রেগুলার স্যার কন্টিনিউ করতে পারি স্যার, তাহলে স্যার আমাদের ভবিষ্যতে তো অনেক আমরা এনরিচ করতে পারবো স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে, ইউ আর ওয়েলকাম। হ্যাঁ, ওইগুলো বেসিক টার্ম গুলো তোমরা একটু পড়াশোনা করো আর কি, কারণ হচ্ছে শিখে নিতে হবে। যে যে ছেলে ট্যাক্স ক্যাডারে জয়েন করলো তাকে কিন্তু ট্যাক্সের ওই ক্যালকুলেশন টেশন এগুলো কষ্ট হলেও প্রথম দিকে শিখে নিতে হয়, তাই না? মানে না হলে যে কিভাবে তুমি অ্যাসেসমেন্ট করবা কেমনে, তুমি যদি মানে ট্যাক্স ক্যালকুলেশনে সঠিক না হও, কষ্ট হলেও শিখে নিতে হয়। যে অডিট ক্যাডারে সে কিন্তু অডিটের অনেক অনেক নিরস জিনিস কিন্তু সে হেফজো করে, তাই না? তেমনি ট্রেড ক্যাডারে তোমরা জয়েন করছো, ট্রেড ক্যাডারের বেসিক যেগুলো এইগুলো তো একটু পড়াশোনা করলেই কিন্তু এটা 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 মোটামুটি বেসিক টার্মের সাথে পরিচিত হবে। একটু পড়াশোনা করবা সবাই, হ্যাঁ? তাহলে মানে এটা এটা দরকার, ইসেনশিয়াল। কারণ তুমি তো যেহেতু ট্রেড ক্যাডারে আছো, স্বাভাবিকভাবে মানুষ কিন্তু তোমার কাছ থেকে মোটামুটি তোমার আন্ডারস্ট্যান্ডিংটা এটা ক্লিয়ার আশা করবে, তাই না? একটু বিশেষ করে রিফাতকে বলছি তুমি তোমরা একটু সিরিয়াস তোমরা পড়াশোনা করতে নিবে, ঠিক আছে? আর কোনো কিছু জানতে চাইলে ফিল ফ্রি, অসুবিধা নাই। এই যে জিয়া, তারপরে ইমরান, এরা তো মোটামুটি অনেক দিন হয়ে গেছে তোমাদের, তাহলে ওরা তো ওদের কাছে জিজ্ঞেস করে নিবা। হ্যাঁ ইমরান, আর কোনো প্রশ্ন না থাকে ইমরান তুমি কনক্লুডিং রিমার্কস টানো। কনক্লুডিং রিমার্কস স্যার আপনাকেই অনুরোধ করব। তার আগে স্যার আমি ওই যারা আজ এখানে যোগ দিয়েছেন এবং আমাদের আলোচনা সমৃদ্ধ করার জন্য ভূমিকা রাখছেন সকল পার্টিসিপেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি, সময় নষ্ট করছেন। আর স্যার আপনি যে ব্যস্ততার মধ্যেও আপনি যে সময় দিতে সম্মত হয়েছেন তাতে আসলে খুব ভালো লাগছে স্যার। আর এটা আমার কাছে মনে হয়েছে যে আপনার এনসাইক্লোপিডিয়ার ভিতরে ছিলাম এতক্ষণ। আপনার ইতিহাসের ব্যাকগ্রাউন্ড একেবারে শুরু থেকে শুরু করে তুমি যেটা
আয়োজন করছো তুমি, অবশ্যই আয়োজক হিসাবে তোমাকে অবশ্যই ধন্যবাদ। কারণ হচ্ছে তুমি তো আয়োজন না করলে আমরা একত্রিত হইতে পারতাম না, তাই না? এইটা আর ওই আমার আর্টিকেলটা বেরোনোর পরে তোমরা একটু দেখে নিও। আর আমি ইদানিং ওই মূলত বণিক বার্তায় লিখি আর কি, আমার ফেসবুকে এগুলো পোস্ট করি। তোমরা সব ইমরান ফেসবুক ফ্রেন্ড আর কি, কিন্তু অন্যরা বোধহয় ফেসবুক ফ্রেন্ড না, রিকোয়েস্ট পাঠালে আমি আমিও আছি স্যার, আমিও দেখি স্যার আপনার ইয়াগুলো। আচ্ছা আচ্ছা, এটা এটা হচ্ছে আমার মানে ভালো লাগে, সেই কারণেই আসলে মানে করি। যেমন বাজেটের শেয়ার বাজার, যুগান্তরে একটা পত্রিকায় আসছিল বাজেটের শেয়ার বাজার, যদিও ওরা কিছু এডিটিং করতে যায়, কিছু মিস্টেক করছে, কিছু উল্টাপাল্টা হয়ে গেছে, মাইনর মিস্টেক করছে, আমার লেখাটা ঠিক পুরাপুরি তারপরেও মোটামুটি তাদের ধন্যবাদ এই আর কি। এবং মানে কমেন্ট করো আর কি, করো এবং কমেন্ট করো এগুলো এগেন হয়তো মনোযোগ সহকারে যখন ফ্রি টাইম পাইলা তখন পড়লাম, কারণ মানে অনেক নতুন টার্ম আছে, অনেক টেকনিক্যাল টার্ম আছে। এনিওয়ে, তোমরা সবাই ভালো থাকো এবং করোনার ভিতরে সতর্কতার সাথে করো আর কি, নিজের নিরাপদ দূরত্ব এবং মাস্ক পরে এটা করো, সবাই সুস্থ থাকো। কারণ এটা আর শুধুমাত্র বুড়াদের রোগ না আর কি, এটা এখন বুড়া ইয়াং সবার রোগ হয়ে গেছে আর কি। কোন সমস্ত পৃথিবীটাই আসলে বোধহয় বদলে যাচ্ছে আর কি। ট্রেড তো মারাত্মক ভাবে ডিসরাপ্টেড হচ্ছে, ট্রেডের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। তবে মানে করোনা আক্রান্ত শেয়ার বাজার একটা লেখা প্রথম লেখা ছিল, চাইছি যে করোনার মানে কোন কোন ইন্ডাস্ট্রি ভালো করবে, লাভবান হবে, কোন কোন ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে বা ব্যাডলি এফেক্টেড হবে, মোটামুটি সব সংক্ষেপে আর কি। যাই হোক, এটা নিশ্চয়ই এর ইম্প্যাক্ট অনেক বেশি, আমাদের উচিত সেটা ট্রেডের সদস্য হিসাবে দেশের কন্ট্রিবিউশন করা যায় কি, ট্রেডের স্বার্থ রক্ষার জন্য, এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য, ইনোভেশনের জন্য ট্রেড খুব মারাত্মক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর কি। বাংলাদেশে হয়তো ওইভাবে গুরুত্ব দেওয়া হয় না আর কি, আমরা বিভিন্ন কারণে আমরা ছোট হিসাবে ট্রেডকে ওইভাবে। যাই হোক, এনিওয়ে ওইসব বিষয়ে আমি সবাই ভালো থাকো, নিজেকে সমৃদ্ধ করো, লেখাপড়া করো, এই আর কি। এইটুকু বলে সবার শুরু করে আমি শেষ করি। আমি আমার থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। অনেক ধন্যবাদ স্যার। ওকে ওকে, সবাই ভালো থাকো, আসসালামু খোদা আলাইকুম হাফেজ। স্যার আসসালাম স্যার। আল্লাহ হাফেজ। ওয়েলকাম। ঠিক আছে ইমরান ভাই, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ।